আমাদের যা খুশি তাই করব আমরা। ভাই ওর ওড়না ছাড়েন বলছি, না হলে ভালো হবে না। ভালো হব না? কি করবি তুই? কি করবি তুই? একথা বলে সে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই ওর গালে সুজরিকে থাপ্পড় মারলো। তাও একটা মেয়ে। মেয়েটা বোরকা পরা, মুখে হিজাব দিয়ে রাখা, নতুন মনে হচ্ছে, তাই এদের না চিনে হয়তো থাপ্পড় মেরেছে। তখনও কলেজে একটা কালো গাড়ি প্রবেশ করলো। গাড়িটা থামা মাত্র মারুফের ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে কি যেন বলে ওই গাড়িতে গিয়ে বসলো। তারপরেই গাড়িটা কলেজ থেকে বেরিয়ে গেল। কিন্তু কে ছিল ওই গাড়িতে, আর কেনই বা নিয়ে গেল ওকে? ওই কি ভাবছিস? ধন্যবাদ রে, তোর জন্যই আজ বেঁচে গেলাম। কিন্তু ওই মেয়েকে, তোমার নাম কি? জি, আমি লিজা। আজ এই কলেজে এসেছি। আজ মানে? মানে আমি নতুন, টিসি নিয়ে এসেছি। ওরা সবাই গল্প করছে, কিন্তু আমার মাথায় কিছু আসছে না। কি হচ্ছে এসব? আবার এই লিচা, কে এই মেয়ে? এত সাহস! কলেজে তখনই আরও একটা কার ঢুকলো। কারটা আমাদের পাশে দাঁড়ালো, আর কার থেকে নেমে এলো শাওন। ওর মাথায় ব্যান্ডেজ করা। ওর কার থেকে নেমেই আমার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই কলেজে আরও একটি কার প্রবেশ করলো। ওই কারটা চিনতে অসুবিধা হলো না। এই কারটি ইন্সপেক্টর নিটুলের। কার দেখে শাওন আর আমার দিকে এগুলো না। শাওন সোজা ওর কারে উঠলো। শাওন যাওয়ার আগে বলে গেল, তোকে আজ আমি দেখে নিব। এই বলে শাওন চলে গেল। তারপর ইন্সপেক্টর নিটুল আমার দিকে এগিয়ে আসলো, এসে বলল, শাওন, এখানে কেন এসেছিলি? স্যার, মারুফ ও তার ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করছে। তাতে আমি বাধা দিলে মারুফ আমাকে মারতে শুরু করে। এরপর ও যেন কার কারে চলে যায়। তারপরে শাওন আসলো, কিন্তু কিছু বলার আগেই আপনাকে দেখে ও চলে গেল। এ সময় আপনি এখানে কেন? আমি এখানে কাজে এসেছিলাম, আমি চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ইন্সপেক্টর চলে যাওয়ার পর লিজা আমার দিকে এগিয়ে এলো। এই ছেলে, তুমি এত বোকা কেন? আমি বোকা? কে বলল? বোকা নয় তো কি? বোকা না হলে তো ওদের কাছে এভাবে মার খেতে না। আসলে মারামারি আমার অনেক ভয় করে, তাই আমি মারামারি থেকে অনেক দূরে থাকি। এটা ভালো দিক, কিন্তু প্রতিবাদ করতে তো হবে। জি, এখন থেকে সেই চেষ্টাই করব। আচ্ছা, আজকের মতো তাহলে উঠলাম, কাল দেখা হবে। এই বলে আমি চলে আসলাম। কাজ সারতে সারতে প্রায় রাত 10টা বেজে গেল। অন্ধকার নির্জন রাস্তা দিয়ে আমি বাসা ফিরছিলাম। ঠিক সেই সময় কেউ আমার মাথায় সজোরে আঘাত করলো। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি একটা চারে বাঁধা। কোথায় আছি জানি না, চারপাশে অনেক অন্ধকার। এর মাঝে কেউ একজন বলে উঠল, ওর জ্ঞান ফিরেছে কিনা? কণ্ঠটা খুব চেনা, কিন্তু বুঝতে পারছি না কে এসে। এরপর অন্ধকার ঠেলে কেউ আমার সামনে এসে আমার মুখে পানি ছুঁড়ে মারলো। তখন আমি বললাম, আমি কোথায়, আর কেনই বা আমাকে এখানে বেঁধে রেখেছেন, আর আপনারা কারা? আমি তোর আজরাইল। অন্ধকার থেকে কথাটা শুনতে পেলাম। ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল। মারুফ ভাই, আপনি আপনি আমাকে কেন বেঁধে রেখেছেন? কি ক্ষতি করেছে আমি আপনার? তুই আমার কি ক্ষতি করবি? যা করার আজ আমি করব, তুই শুধু দেখবি। তোর মরণ এসে গেছে, ওকে মার সবাই। আমাকে খুব মারতে লাগলো। এর মাঝে মারুফ বন্দুক বের করে আমার দিকে তাক করলো। সবাইকে থামতে বলল। বল, তোর শেষ ইচ্ছা কি? আমাকে মারবেন না ভাই, আমি অতি সাধারণ ছেলে। এই, তোর ইমোশনাল ডায়লগ থামা। আমি জানি তুই সাধারণ, কিন্তু তারপরও তোকে আমার সহ্য হয় না, তাই তোকে মরতেই হবে। সৃষ্টিকর্তাও তোকে আজ বাঁচাতে পারবে না। এই বলে উনি আমার দিকে বন্দুক তাক করেন। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি ভাবলাম, এই বুঝি আমার জীবনের শেষ সময়। তখনই গুলির আওয়াজ পেলাম, কিন্তু আমার তো কিছুই হয়নি। তাহলে গুলি কি অন্য কাউকে লেগেছে? চোখ খুলে দেখলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মাটিতে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। মারুফ কি এই ছেলেটিকে গুলি করলো, নাকি অন্য কেউ গুলি করলো? তখনই আরও একটি গুলির আওয়াজ পেলাম। সাথে সাথে আমার বাবা পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি পড়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। এভাবে আরও কয়েকটি গুলি চলল। এক এক করে সবাই পড়ে গেল। এখন শুধু আমি আর মারুফ দাঁড়িয়ে। সেও খুব ভয় পেয়ে আছে। আমাদের দুজনেরই মনে প্রশ্ন একটাই, গুলি চালালো কে? তখনই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো একজন কালো জিন্স পরেছিল, তার গায়ে কালো জ্যাকেট, মুখ মাস্ক দিয়ে ঢাকা। সে যখন মাস্ক খুললো তখন আমি এবং মারুফ দুজনে চমকে উঠলাম। তুমি? হ্যাঁ, আমি মুন। শালা, একটু আগে ভেবেছিলাম যে আজ মনে হয় আমি মরব, কিন্তু দেখ তোর আরো কতজন শত্রু এসে গেছে। মন দিনে এক রূপ, রাতে আবার আরেক রূপ। আর কত রূপ আছে তোমার? এই শালা চুপ, তোর এত কথা আমি শুনতে চাই না। মুন, তুমি এই কুত্তার বাচ্চাকে গুলি করো এক্ষুনি।
মারুফ, তোমাকে সকালে কে গাড়ি করে কোথায় নিয়ে গিয়েছিল? কেন? তোমাকে বলবো কেন? শেষবারের মতো বলছি, বল কোথায় গিয়েছিলে? না, বলবো না। মরে গেলেও না। কথাটা শেষ করার সাথে সাথেই মারুফের পায়ে একটা গুলি লাগলো। মারুফ বসে গেল। আমি অবাক হয়ে মনের দিকে তাকালাম। এটা কি সত্যি মন নাকি অন্য কেউ? তুমি আমাকে মারলে? মারুফ, বলো কাল কোথায় গিয়েছিলি? না, বলবো না। আরও একটি গুলি লাগলো মারুফের হাতে। মন চালালো গুলিটা। বলবি কি না? বলছি, এখনই বলছি। তখনই মারুফের কপালে একটা গুলি লাগলো। গুলিটি কপাল ভেদ করে পেছনের দেওয়ালে গিয়ে লাগলো। মন আমার দিকে তাকালো, আমার দিকে বন্দুক তাক করে বলল, রকি, গুলিটা তুমি চালিয়েছো? না, আমি কোনোদিন বন্দুক হাতে নেইনি। আর আমি চালাবো গুলি? আমি চালাইনি, আর তুমিও চালাওনি। তাহলে চালালো কে? তাহলে কি এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে? যে কে সে? রকি, তুমি ওইদিকে খোঁজো, আমি এই দিকটা দেখছি। এই বলে মন চলে গেল। আমি খুঁজতে লাগলাম কিন্তু কাউকে পেলাম না। মন কাউকে পেল না। মন ফিরে এসে বলল, কাউকে দেখতে পেলে? না, কাউকে দেখতে পাইনি। মন, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দাও। আগে বলো, কে তুমি? এটা পরে জানলে হয় না? একটু যখন দেখছো ধৈর্য ধরো, পুরোটাই জানতে পারবে। এখন এখানে এসব কথা বলার সময় নেই। মন আমার হাত ধরে টানতে টানতে চলে গেল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি কাকে দেখছি? এটা কি মন না কোনো রকস্টার? তার কি আসল পরিচয়? তখনই দেখলাম আড়ালে কেউ একজন দাঁড়িয়ে। তাকে চিনতে আমার অসুবিধা হলো না, কারণ এটা ছিল লিজা। মনকে বললাম, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। এই যে বুদ্ধ, মার খেয়ে বেহাল দশা হয়েছে, আর এখন হিরোগিরি দেখাচ্ছ। চল আমার সাথে। মন আমার হাত ছাড়া বলছি। বললাম তো একাই যেতে পারবো। মন আর কিছু না বলে ওর বাইকে উড়ে চলে গেল। আমি লিজাকে খুঁজতে লাগলাম। হঠাৎ করে লিজা আমার সামনে এসে গেল। লিজা, তুমি এখানে কেন? আমার কথা বাদ দাও, তার আগে বলো তুমি এখানে কেন রকি? তোমার সাথে ও কে ছিল? লিজা, আমি জানি না। ওকে আমি চিনতে পারিনি, কারণ ওর মুখ ঢাকা ছিল। কিন্তু তুমি এখানে কেন? আমি এদিক দিয়ে বাসায় ফিরছিলাম, তখনই কারো চিৎকারের আওয়াজ পেলাম। আওয়াজ শুনেই এদিকে আসলাম। এসে দেখি ওই লোকটা তোমার হাত ধরে টানছে। ও আচ্ছা, সাবধানে বাসায় যাও। আমিও বাসায় গেলাম। এই বলে আমি চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবছিলাম, কে এই মন, কি তার আসল পরিচয়? আর পিছন থেকে মারুফের কপালে গুলি চালালো কে? আর লিজা ওখানে কেন? সে কি সত্যি বাসায় ফিরছিল নাকি অন্য কোনো কারণে সেখানে গিয়েছিল? নাকি লিজা পিছন থেকে গুলি চালালো? মিলছে না কোনো হিসাব, মিলছে না। কাল কলেজে গিয়ে এক এক করে সব রহস্য উদ্ঘাটন করতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। কি রে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দোস্ত। আর কত ঘুমাবি? দেখ 9টা বাজে, আর আজকে একটা গরম খবর আছে, তাড়াতাড়ি কলেজে চলে আয়। আর দেরি না করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজে গিয়ে দেখলাম মন একাই মন খারাপ করে বসে আছে। ওর কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, তুমি কি জানতে চাও? তা আমি জানি। বলো তাহলে, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি রকস্টার নাকি গ্যাংস্টার? কি উদ্দেশ্য তোমার? শুনতে চাও? শোনো তাহলে। আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। হেসে খেলে আমার দিন যাচ্ছিল। একদিন আমি বাবার ড্রয়ার খুললাম, সেখানে একটা বন্দুক ও একটা ডায়েরি খুঁজে পেলাম। সেখানে যা দেখলাম তাতে জানলাম আমি মেয়র রাশিকের মেয়ে নই। কিন্তু তিনি আমাকে কোথায় পেয়েছেন, কিভাবে পেলেন, এসব কিছুই লেখা নেই। আমার আসল মা বাবার পরিচয় লেখা নেই। তিনি আমাকে তার নিজের মতো করে মানুষ করেছেন, সেটা ভালোবেসে নয়, তার স্বার্থের জন্য। তার ইচ্ছা আমাকে আন্ডারওয়ার্ল্ডের কুইন বানিয়ে পুরো শহরে সে একাই রাজত্ব করবে। যখন আমি জানতে পারলাম তখন তাকে সব জিজ্ঞাসা করলাম, কেন করলেন এমন আপনি আমার সাথে? তিনি আমাকে বললেন, এটাই তো মাইন্ড গেম। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, তোমার মা বাবা আমার কাছেই বন্দি আছে। এই একটা কারণেই আমি তাকে কিচ্ছু বলতে পারি না। এই হলো আমার জীবনের কাহিনী। আর হ্যাঁ, যে আমাকে একবার রকস্টার কুইন রূপে দেখে সে দ্বিতীয়বার শ্বাস নেওয়ার সুযোগও পায় না। তাই? তাহলে আমি কেন এখনো শ্বাস নিতে পারছি না? তুমি তো একটা বুদ্ধু, তোমাকে মেরে আমি কি করব? সত্যি কথা হলো তোমাকে আমার খুব ভালো লাগে। তখন হঠাৎ লিজা এসে আমার হাত টানতে টানতে বট গাছের নিচে নিয়ে গেল এবং বলল, তুমি মনের সাথে এত কথা বলছো কেন? আজব তো, আমি কথা বলবো তাতে তোমার কি? আমার
কি মানে? আমার অনেক কিছু। তোমার আমার দেখা হলো কয়েকদিন, তা দিয়ে তো কিছু? হাত ছাড়ো। এই বলে আমি চলে আসলাম। মনকে আর কোথাও দেখতে পেলাম না। দূরে পিয়ালরা বসে আছে, আমি ওদের কাছে গিয়ে বসলাম। কেমন আছিস সবাই? ভালো আর কিভাবে থাকি বল, যেসব ঘটনা ঘটছে। কি ঘটলো আবার? কিছুই শুনিসনি তুই? না তো, কি হয়েছে? গতকাল রাতে একটা বাংলায় বেশ কিছু লাশ পাওয়া যায়, তার মধ্যে একটি লাশ মিঠুর লোক মারুফের। কি বলিস এসব? কিভাবে হলো? কেমন করে হলো? আর কারা করলো? ওরা তো অনেক পাওয়ারফুল। ক্ষমতা সবসময় থাকে না, কে করেছে তা জানা যায়নি, তবে ইন্সপেক্টর নিটলে তদন্ত করছে। আচ্ছা বাদ দে এসব। বাদ তো দিতেই বলবি, কারণ তোর মনে এখন প্রেমের ফাগুন চলছে। মানে কি বলিস এসব? তোরা থাক। বাবু কিছুই বোঝেন না, একদিকে লিজা, একদিকে মুন বাবুর মনে চলছে প্রেমের ফাগুন। তোদের এই প্রেম নিয়ে আমি চললাম। আর কিছু না বলে আমি চলে আসলাম। মনকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। নাসির, খুব জটিল মনে হচ্ছে। কেন স্যার? আরে বুঝতে পারছো না? মারুফ মারুফ হচ্ছে এই শহরের নতুন ডন, মিঠুনের খুব কাছের লোক। তারপরও খুন হতে হলো তাকে। আর যারা এদের মেরেছে তারা নিশ্চয়ই খুব ক্ষমতাশালী। ঠিক বলেছেন স্যার, হয়তো ওদের সাথে কোনো শত্রুতা ছিল, তাই মেরেছে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো নাসির? কি জিনিস স্যার? দেখো, সবগুলি দরজার সামনে থেকে চলেছে, তার মানে একজন এদের সবাইকে মেরেছে। কিন্তু মারুফের যে গুলিটা লেগেছে তা ওর কপাল ভেদ করে দরজার সাথে দেয়ালে লেগেছে। মানে ওর সামনে থেকে না হলে ওই জানলার পেছন থেকে গুলিটা চালানো হয়েছে। আরেকটা জিনিস দেখো, এখানে একটা চেয়ার রশি দিয়ে বাঁধা, মানে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু কে? কি বলছেন স্যার? যা শুনেছো তাই। পেছনে গিয়ে জানালার পাশে ভালোভাবে সার্চ করো। ওকে স্যার। নাসিরকে পাঠিয়ে মনে মনে ভাবতে লাগলো, গুলি কি একজন ব্যক্তি চালিয়েছে, নাকি দ্বিতীয় কোনো কিলার এখানে ছিল, নাকি চেয়ারে বসে থাকা ব্যক্তি? কিছুই মিলছে না, শুধু মনে হচ্ছে বড় কোনো কেসে চলে যাচ্ছি। কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে হয়তো। ভাই, মারুফকে কারা মারতে পারে? এই শহরে ওকে মারার সাহস কারও নেই। হয়তো বাহির থেকে কেউ এসেছে। খুঁজে বের করো কেউ আমাদের হাত থেকে যেন বেঁচে ফিরতে না পারে। রকস্টার কুইনকে ফোন দিয়ে এখানে ডাকো, আর ওকে বলো ও যদি এসবের সাথে জড়িত থাকে তাহলে ওর বাবা মাকে গুম করে দিব। ওকে বস। প্রথমে আমার উপর অ্যাটাকের পর মারুফ ভাই, আমাদের পেছনে কেউ পড়েনি তো? ঠিক বলেছিস শাওন, আমাদেরকে সাবধানে থাকতে হবে। জানি না আবার কখন কার উপরে অ্যাটাক হয়। আর তোরা কিছুদিনের জন্য কাজ অফ রাখ। ওকে ভাই। রাতে খেয়ে মনের কথা ভাবতে লাগলাম। ওর পায়েলটা বের করে দেখতে লাগলাম। মনকে ভালোবেসে ফেললাম না তো? এসব কি ভাবছি আমি? আমার জীবনে এসবের কোনো অস্তিত্ব নেই। এসব ভাবতেই আমি ঘুমিয়ে গেলাম। একটু পরেই ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। ফোন ধরে বললাম, একটু শান্তিতে ঘুমাতে দে ভাই। কোনো কথা না বলেও কাঁদতে লাগলো। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? দোস্ত, আমার বোনকে তুলে নিয়ে গেছে ওরা। কি বলছিস এসব? কে তুলে নিয়ে গেছে আর কোথায় গেছে? আমি জানি না, তবে ওরা নাসিমের লোক। কিছু না বলে ফোনটা কেটে দিলাম। হাত দিয়ে দেওয়ালে ঘুষিয়ে মারতে লাগলাম। হাত পেরে রক্ত বেরোচ্ছে, ভিতরে নরপোষাটা জেগে উঠছে। আবার কি করব বুঝতে পারছি না। ভাই, মালটা কিন্তু জোস। ওই, কেউ নজর দিবি না, এটা শুধু নাসিম ভাইয়ের। ভাই, নাসিম ভাইয়ের হয়ে গেলেই আমরা একটু টেস্ট করে দেখব। চুপ, এসব কথা বলিস না। নাসিম ভাই জানতে পারলে কুপিয়ে মারবে তোকে। দেখতো ওর জ্ঞান ফিরল না কিনা। না ভাই, জ্ঞান ফিরেনি। একটু টেস্ট করে দেখি ভাই, প্লিজ। ভাই, কাকে টেস্ট করবি রে কুত্তার বাচ্চা? দরজার পেছন থেকে কেউ একজন কথাটি বলল। সবাই পুরো অবাক হয়ে পেছনে তাকালো আর বলল, কে কে ওখানে? শালারে বাপ আয়া। এক ধাক্কায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো আগন্তুক লোকটি। তার গায়ে কালো জ্যাকেট, মাথায় টুপি, মুখে মাস্ক, কালো প্যান্ট, কালো জুতা পরা। কে এই ব্যক্তি? আপনি এখানে কেন? কে আপনি? বললাম তো তোদের বাপ আমি। সবে তো খেলা শুরু, এত তারা কিসের? কথাটি বলে লোকটি দরজা লাগিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙলো পিয়ালের ফোনে। কি খবর এখন?
ভাই কাল রাতেই বোনকে পেয়েছি, কলেজে তাড়াতাড়ি আয়, কথা আছে অনেক। ওকে দোস্ত আসতেছি। ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। ঢুকে পিয়ালের সাথে দেখা হলো। কি বলবি বল? কাল যারা বোনকে নিয়ে গিয়েছিল আজ তাদের প্রত্যেকের মরে আছে। তাদের মৃত্যুটা অনেক ভয়ানক। কিরকম ভয়ানক? একটা রুমে 4 জনের লাশ পেয়েছে, কিন্তু ওখানে নাসিম ছিল না। নাসিম পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়, আর ওদের সবার যৌনাঙ্গ কাটা ছিল এবং সেটা তাদের নিজের মুখে ঢুকিয়ে দেওয়া ছিল। আর আর ওদের সবার হাতে নিজের স্তন কেটে ধরিয়ে দেওয়া ছিল। কি বলিস, এত ভয়ানক মৃত্যু? ঠিকই করেছে, যারা ধর্ষণ করার চেষ্টা করে অথবা ধর্ষণ করে তাদের এমন শাস্তি দেওয়া উচিত। ঠিক বলেছিস দোস্ত, এর থেকেও ভয়ানক শাস্তি দরকার। যাই হোক, বোন ফিরে এসেছে, এটাই অনেক। কিন্তু বোনকে বাঁচালো কে? ওদের মারলো কে? হঠাৎ মন পেছন থেকে এসে বলল, তাহলে কি? ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিয়াল বলল, এই তো এসে গেছে, ওকে তোরা গল্প কর, আমি চলে গেলাম। এই বলে পিয়াল চলে গেল। কি বলছিলে বলো? রকি, ওদের আমি মারিনি। আমি ছাড়া এই শহরে ওদের মারার মতো কেউ নেই। তাহলে কি বাহিরে কেউ মেরেছে, নাকি সাইলেন্ট কিলার এসে গেছে? আর সাইলেন্ট কিলারের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। ওয়েট, এই সাইলেন্ট কিলারটা আবার কে? তুমি জানো না সাইলেন্ট কিলারকে? এর নাম শোনোনি তুমি? না শুনুনি। কে এই কিলার? নাম কি তার? তুমি কি দেখেছো তাকে? না, আমি তাকে কখনো দেখিনি। আমি কেন, ওকে আজ অবধি কেউ দেখেনি। তাহলে তুমি ওকে কিভাবে চেনো? আরে বুদ্ধু, ওকে সবাই চেনে। ও যেখানে থাকে সেখানকার আতঙ্ক হয়ে থাকে। আমার মাথায় কিছু আসছে না, একটু বুঝিয়ে বলো আমাকে। ওকে শোনো, ও হচ্ছে একটা আতঙ্ক। ও কারোর সাথে শত্রুতা করে না, তবে যে ওর বিরুদ্ধে যায় তাকে শেষ করে দেয়। আর যারা ওকে দেখেছে তাদের কেউ বেঁচে থাকতে পারেনি। আর ওকে তারাই দেখেছে যাদের সাথে ওর শত্রুতা ছিল। আর আফসোস, তাদের কেউ বেঁচে নেই। তাদের প্রত্যেকের খুব ভয়ানক মৃত্যু হয়েছে। তাই? আচ্ছা, ওর কোনো গ্যাং নেই? না, ওর কোনো গ্যাং নেই। যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, আর যে একাই আসে সে রকস্টার। আর সাইলেন্ট কিলার হলো রিয়েল রকস্টার। আচ্ছা, তুমি তো তাকে দেখোনি, তুমি ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? আসলে ওর নামে একটা ম্যাগাজিন বের হয়েছে, ওটাতে এসব লেখা আছে। বুঝতে পারলাম তুমিও রকস্টার কুইন। হয়তো তোমার সাথেও ওর কোনো একদিন দেখা হয়ে যাবে। আমি তাকে খুঁজছি কেন জানো? কেন খুঁজছো? ওর সাহায্য আমার খুব দরকার, কারণ একমাত্র সাইলেন্ট কিলারই পারবে আমার মা বাবাকে ফিরিয়ে আনতে। আচ্ছা, একটা কথা বলো তো, হয়তো খুব খারাপ লোক, মানুষ খুন করে, তাহলে ও কি তোমাকে সাহায্য করবে? আমাকে কেন? সৎ পথে থেকে যারা বিপদে পড়ে তাদের সবাইকে সাহায্য করে ও। বাপরে, এ কেমন ক্যারেক্টার! এটাই ওর ক্যারেক্টার। কেউ বুঝতে পারে না ওকে, কেউ না। এসব বাদ দাও। ওকে, আই রকি, তোমার হাতে ব্যান্ডেজ কেন? এতক্ষণ তো খেয়ালই করিনি। আর বলো না, নাসিমের লোক পিয়ালের বোনকে তুলে নিয়ে গেছিল, আমাকে ফোন করেছিল। এসব শুনে সহ্য করতে না পেরে দেওয়ালে ঘুষি মারি। আহারে, আসছে আমার হিরো, কাউকে একটা ধাক্কা মারতে পারে না, দেয়ালে ঘুষি মারতে গিয়েছে। দেখি হাতটা দেখি। এই বলে মন আমার হাতটা টেনে নিল। আমি কিছু বললাম না, অপলক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়ে আছি। কিছু চুল ওর মুখের উপর এসে পড়ছে। ইচ্ছা করছিল চুলগুলো সরিয়ে দেয়, কিন্তু আমি পারলাম না। আমার বিবেক বাধা দিচ্ছে, কারণ আমার জীবনে এসবের অস্তিত্ব নেই। কিন্তু তারপরও একটা অদ্ভুত মায়া ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। হঠাৎ মন আমার দিকে তাকালো।